হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা নতুন লেকচার নিয়ে হাজির হয়েছি। আহ, আমরা গত ক্লাসে বলেছিলাম যে রুদ্ধতাপীয় পরিবর্তনে গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে যে সম্পর্কগুলো আছে, সম্পর্কগুলোর প্রতিপাদন কিছুটা জটিল। তো আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা প্রতিপাদনগুলো। আমি জানি আমাদের অনেক স্টুডেন্টদের প্রতিপাদনগুলোর প্রতি আজকাল আর ততটা ভরসা নাই বা ইচ্ছাও নাই। তারপরে এগুলো দেখবা, কারণ ক্যালকুলেশনগুলো যদি না বোঝো তাহলে অনেক দুর্বল থাকবা তোমরা, আশা করি। তাই চাই যে আমরা সবাই ক্যালকুলেশনগুলো বোঝার চেষ্টা করব। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে গ্যাসের চাপ ও আয়তনের যে সম্পর্ক, অর্থাৎ পি আর ভি এর মধ্যে যে সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করবো। আমরা জানি যে ডিকিউ ইকুয়াল টু যেটা হয় ডিইউ প্লাস পিডিভি, এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সেখানে যেহেতু বলছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এর অর্থ হচ্ছে যে সিস্টেমের মধ্যে কোনো তাপ প্রবেশ করবে না বা সিস্টেম থেকে কোনো তাপ বাইরে আসবে না। সিস্টেমে যদি তাপ প্রবেশ না করে আর সিস্টেম থেকে যদি কোনো তাপ বাইরে না আসে, তাহলে যে ডিকিউটা আছে, ডিকিউটা কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ডিকিউ জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ডিইউ প্লাস পিডিভি ইকুয়াল জিরো। এরপরে এটা আমরা একটা সমীকরণে রেখে দিছি, 1 নম্বর সমীকরণ, থাক ওটা ওখানে। এরপর আমাদের যে কাজটা, আমরা আগের মতোই জানি যে সিভি ইকুয়াল টু ডিকিউ বাই এম ডিটি। এম এর মান আমরা 1 ধরবো। ডিকিউকে স্থির আয়তনের ক্ষেত্রে আমরা সবসময় ডিকিউ এর পরিবর্তে ডিইউ লিখি, যেটা আবার আমি এখানে বুঝাই দিচ্ছি যে স্থির আয়তনে ডিকিউ ইকুয়াল টু ডিইউ লেখা যায়, তো ডিইউ বাই ডিটি। এখন ডিইউ সমান আমরা সিবিডিটি লিখতে পারি। আচ্ছা, এটা থাকলো। তাহলে এখন এই ডিইউ মানটা যদি আমি এখানে বসাই, তাহলে 1 নম্বর সমীকরণে, তাহলে সমীকরণটা দাঁড়াবে সিবিডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু জিরো, কারণ ডিকিউটা শূন্য ছিল। চলো এই পিডিভির মানটা একটু পরিবর্তন করার চেষ্টা করি। পিভি ইকুয়াল টু আরটি, আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে এন এর মান যদি 1 ধরে, পিভি ইকুয়াল টু আরটি লিখতে পারি। এখন একটা বিষয় এখানে আমরা যেটা করব, সেটা পরিবর্তন এর আগে যখন সিপি আর সিভির সম্পর্কটা নিয়েছিলাম, তখন সেক্ষেত্রে যেটা করছিলাম যে পিটাকে কনস্ট্যান্ট ধরছিলাম। এখানে পিটাকে আর কনস্ট্যান্ট ধরবো না, এখানে পি এবং ভি দুটোকে পরিবর্তনশীল ধরবো। সেক্ষেত্রে এখানে যদি ডিফারেন্সিয়েশন করি ডিপিভি, আর এখানে যদি ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে প্রথমে আমি আরকে বাইরে রাখছি, কারণ আর সবসময় ধ্রুব, তাই আর ডিটি রাখছি। আরকে বাইরে বের করে শুধু টিকে ডিফারেন্সিয়েশন করছি। এখন আমি যেহেতু বলছি যে দুটোই পরিবর্তনশীল, তাহলে দেখো তোমাদের বোধহয় মনে আছে যে ডিফারেন্সিয়েশন করার সময় ইউভি যে মেথডটা আছে, সেখানে ইউকে বাইরে রেখে সেরকমভাবে আমি পিকে বাইরে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করছি, প্লাস ভিকে বাইরে রেখে পিকে ডিফারেন্সিয়েশন করছি। ইউভি মেথডে যেমন ইউকে বাইরে রেখে ভিকে করো, তারপর ভিকে বাইরে রেখে ইউকে করো, ঠিক সেভাবে পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু আর ডিটি। এখান থেকে যদি আমি ডিটির মান বের করতে চাই, তাহলে পিডিভি প্লাস ভিডিপি ভাগ আর, আমি এটাই করছি, পিডিভি প্লাস ভিডিপি ভাগ আর। এরপরে যে বিষয়টা হবে, সিভি ডিটি ছিল এখানে, সিভি ডিটি, আমরা ওই যে ডিটির মানটা এখানে নিয়ে এসে বসাইছি, সিভি ইন্টু পিডিভি প্লাস ভিডিপি ভাগ আর প্লাস পিডিভি ইকুয়াল জিরো। এখন এখানে যদি আর দ্বারা গুণ করি, পুরো সমীকরণটাকে যদি আর দ্বারা গুণ করি, তাহলে দেখো এখানে আর দ্বারা গুণ করলে সিভি এমনিতেই পিডিবি প্লাস ভিডিপির সাথে গুণ আছে, আর দ্বারা গুণ করলে, আর যদি এখানে একটা গুণ করি, তাহলে আর আর কাটা যাবে। তাহলে আর কাটা গেলে এখানে সিভি যদি এর সাথে গুণ করি, সিভি পিডিভি, সিভি ভিডিপি, আরটা চলে গেল। আর আর যদি গুণ করি, এ পাশেও গুণ করতে হবে, আর পিডিভি জিরোর সাথে আর গুণ করলে জিরোই থাকবে। ওকে, এখন যে বিষয়টা থাকে যে এখানে আর দ্বারা গুণ করে, আর দ্বারা গুণ, এখন সিভি পিডিভি, সিভি ভিডিপি, এখন আর সমান তো আমরা জানি সিপি মাইনাস সিভি, তো লিখে দিলাম সিপি মাইনাস সিভি। তাহলে সিপি মাইনাস সিভি পিডিভি, আর এর পরিবর্তে লিখলাম। তো এই পিডিভি সিপির সাথেও গুণ হবে, সিবির সাথেও গুণ হবে। সিবি পিডিভি যা ছিল তাই রেখে দিছি, সিভি ভিডিপি যা ছিল তাই রেখে দিছি। এই পিডিভি সিপির সাথে গুণ করে সিপি পিডিভি মাইনাস সিবি পিডিভি। দেখো আমরা যেটা করব যে সিভি পিডিভি এখানে মাইনাস আর সিভি পিডিভি এখানে প্লাস, এই দুটোকে বাদ দিয়ে দেবো। তাহলে শুধু থাকলো সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি, সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইকুয়াল জিরো। এখন একটা কাজ করি আমরা, আমাদের সুবিধার্থে এখানে সিভি পিভি দ্বারা যদি ভাগ করি, সিভি পিভি দ্বারা ভাগ করলে এখানে দেখো এটাকে যদি সিভি পিভি দ্বারা ভাগ করি, তাহলে সিভি সিভি কাটা,
ভি ভি কাটা, তাহলে এখানে থাকবে, আর এপাশে ভাগ করলাম সিবি পিবি দ্বারা, পিপি কাটা, এখানে সিপি ভাগ সিবি থাকবে, ডিবি ভাগ ভি থাকবে। তাহলে এখানে বিষয়টা দাঁড়ালো ডিপি ডিপি ভাগ পি ডিপি ভাগ পি, আর এই সিপি ভাগ সিবি সমান আমরা যেটা জানি যে সিপি ভাগ সিভি ইকুয়াল গামা। এই মানটা আমরা এখানে বসাইছি, আর ডিবি ভাগ ভি রয়ে গেল ইকুয়াল 0। আমরা দুপাশে যদি ইন্টিগ্রেশন করি, গামা যেহেতু ধ্রুবক, দেখতেছো বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে গামার মান একদম ফিক্স, চেঞ্জ করা যায় না, ধ্রুব মান। যেমন এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা দেখছি 1.67, বহু পরমাণু গ্যাসের দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.4, একদম ফিক্সড মান। সে তো কনস্ট্যান্ট রাশি, এটাকে আলাদা করে বাইরে রেখে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন করলাম, এ পাশে ইন্টিগ্রেশন করলাম, সম্পূর্ণ রাশি সমীকরণটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি, দেখো তোমরা জানো এরকম যে ইন্টিগ্রেশন অফ 1/x dx করলে কি পাও, লন এক্স। ঠিক এখানেও কিন্তু ওই রকমই 1/p ডিপি ইন্টিগ্রেশন করলে কি পাবো, লন পি। গামা 1/v ডিভি ইন্টিগ্রেশন করলে পাবো গামা লন ভি। আর কোনো ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটাকে আমি সি দ্বারা প্রকাশ করছি। এখন লন পি প্লাস লন গামাটাকে এ পাশ থেকে যদি এ পাশে নিই, লনের যে ধর্ম সেই অনুসারে ভি পাওয়ার টু দ্য গামা ইকুয়াল টু সি। লন যদি কমন নেই তাহলে কি থাকবে, পি প্লাস, তো প্লাসটা গুণ হয়ে যায়, জানো যে লন কমন নিলে কি হবে, পিভি পাওয়ার টু দ্য গামা ইকুয়াল টু সি। লনটাকে উঠানোর জন্য যেমন আমরা 2 স্কোয়ারকে যদি কি করি, রুট করি, তাহলে 2 চলে আসে, স্কোয়ার রুটে কেটে যায়, সেরকম লনকে সরানোর জন্য আমরা এক্সপোনেনশিয়াল ই ব্যবহার করব। ই লন পিভি পাওয়ার টু দ্য গামা, এ পাশে ই পাওয়ার টু দ্য সি কনস্ট্যান্ট। এখন ই আর লন যদি চলে যায় তাহলে পিভি পাওয়ার টু দ্য গামা, আর কনস্ট্যান্টকে করলে কনস্ট্যান্টই থাকবে, সুতরাং সেটা একটা ধ্রুব। দেখো পিভি পাওয়ার টু দ্য গামা ইকুয়াল টু ধ্রুব, এর অর্থ হচ্ছে একটা গ্যাসের চাপ এবং আয়তনের গামা ঘাত যদি গুণ করি তাহলে এটা সবসময় কি থাকবে, ধ্রুব থাকবে। তো ধ্রুব যেহেতু থাকবে তাহলে পরিবর্তন যদি হয় তা সেক্ষেত্রে এই চাপ আর আয়তনের যে গামার রাশিটা সেটা সবসময় কি থাকবে, ধ্রুবই থাকবে। তার জন্য আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, P1 V1 পার্ট টু দ্য গামা ইকুয়াল টু P2 V2 পার্ট টু দ্য গামা। আমাদের যেটা করতে হবে, এইটা সূত্র হিসেবে মনে রাখতে হবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ ও আয়তনের যে সম্পর্কটা সেটা কীরকম হবে, P1 V1 পার্ট টু দ্য গামা ইকুয়াল টু P2 V2 পার্ট টু দ্য গামা। একটা কথা মনে রাখতে হবে, এই সম্পর্কগুলো ব্যবহার করা যাবে শুধুমাত্র যে কোনো একটি গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে। দুটো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যাবে না। আমরা সচরাচর যে জিনিসটা জানি যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেমন জানি P1 V1 ইকুয়াল টু P2 V2, এখানে কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেমন এটা ব্যবহার করা যায়, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে আমি এটা ব্যবহার করতে, এই P1 V1 পার্ট টু দ্য গামা P2 V2 পার্ট টু দ্য গামা ব্যবহার করতে পারবো না। আবার এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো না, দুটা আলাদা বিষয়, একটু খেয়াল রাখতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ ও তাপমাত্রার যে সম্পর্কটা সেটা একটু দেখবো আমরা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ ও তাপমাত্রার সম্পর্ক হচ্ছে, আমরা একটা অলরেডি প্রমাণ করছি P1 V1 পার্ট টু দ্য গামা P2 V2 পার্ট টু দ্য গামা। এমনিতে আমরা জানি, এখানে দেখো এখানে বলছি যে চাপ ও তাপমাত্রার সম্পর্ক, কিন্তু এখানে সম্পর্কটা আছে চাপ ও আয়তনের, তাহলে আয়তনটাকে এখান থেকে সরাতে হবে। PV ইকুয়াল টু যে এনআরটি জানি, সেখানে V ইকুয়াল টু আমরা জানি এনআরটি ভাগ পি, তো এখানে ভি এর মানটা বসাই। তো V1 এর ক্ষেত্রে হবে nRT1 ভাগ P1, আর V2 এর ক্ষেত্রে হবে nRT2 ভাগ P2 পাওয়ার টু দ্য গামা পাওয়ার টু দ্য গামা। এখন একটা বিষয়, NR পাওয়ার গামা আছে, NR পাওয়ার গামা আছে, তো দুই NR পাওয়ার গামা কেটে আমরা যদি বিদায় করে দিই, দুই পাশ থেকে কেটে দিই, তাহলে যে জিনিসটা থাকবে P1 T1 T1 পাওয়ার টু দ্য গামা P1 পাওয়ার টু দ্য গামা। তাই আমরা করছি P1 T1 পাওয়ার টু দ্য গামা P1 পাওয়ার টু দ্য গামা উপরে, একইভাবে এ পাশেও তাই হবে P2 T2 পাওয়ার টু দ্য গামা বাই P2 পাওয়ার টু দ্য গামা। আমরা একটু একটা কাজ করব যে এই P1 পাওয়ার টু দ্য গামাকে যদি লিনিয়ারলি লিখি তাহলে এখানে যেটা হবে, এখানে P1 পাওয়ার টু দ্য 1, এখানে P1 পাওয়ার টু দ্য গামা। লিনিয়ার লিখলে কি হবে, নিচের রাশিটা বিয়োগ হয়ে যায়, তাহলে T1 পাওয়ার টু দ্য গামা P1 পাওয়ার টু দ্য 1 মাইনাস গামা। একইভাবে এখানে লিখব T2 পাওয়ার টু দ্য গামা P2 পাওয়ার টু দ্য 1 মাইনাস গামা। একই ধরনের হিসাব, তাই এটাকে আর এপাশে অত ডিটেলস বলতেছি না। এখন এই দুটো রাশিকে আমরা এভাবে লিখতে পারি, যদি পাওয়ার টু দ্য এভাবে যদি 1 বাই গামা করে দিই, এরকম যদি করি যে T1 গামা P1 1 মাইনাস গামা পাওয়ার টু দ্য গামা, তার উপর যদি এভাবে 1 বাই গামা এ পাশেও চাপানো হয়,
দেওয়া হয়, ব্যবহার করা হয়, তাহলে যে জিনিসটা পাবো যে এটা এই পাওয়ারের সাথে গুণ হয়ে গামা গামা কেটে যাবে, যেমন গামা বাই গামা, আর P1 পাওয়ার টু দ্য 1 মাইনাস গামা ভাগ গামা। দেখো এই গামা গামা কাটলে তুমি শুধু পাবা T1, আর এখানে পাবা P1 পাওয়ার টু দ্য 1 মাইনাস গামা ভাগ গামা। সমীকরণটা দাঁড়ালো এ পাশ P1 পাওয়ার টু দ্য 1 মাইনাস গামা, T1 পাওয়ার টু দ্য 1 মাইনাস গামা ভাগ গামা। ঠিক এটাই আমি লিখছি, T1 পাওয়ার টু দ্য 1 মাইনাস গামা ভাগ গামা, এখানে P2 পাওয়ার টু দ্য 1 মাইনাস গামা ভাগ গামা। তো এটা হচ্ছে তাপমাত্রা এবং চাপের সম্পর্ক। মোটামুটি সিদ্ধভাবে এই ইকুয়েশনটাকে বেশি ব্যবহার করায় তাপমাত্রা ও চাপের সম্পর্ক। তবে আমার পছন্দ এইটা, আমি উপরের লাইনটা ব্যবহার করতে বেশি পছন্দ করি, কারণ এটা একটু আমার কাছে বাড়াবাড়ি একটু বেশি লিখতে বিরক্তিকর লাগে, তাই আর কি। তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যেটা যাব যে আমাদের দেখো আমরা শিখলাম কি চাপ ও আয়তনের সম্পর্ক, চাপ ও তাপমাত্রার সম্পর্ক। বাকি রয়েছে তাপমাত্রা ও চাপের সম্পর্ক, তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক। তো তাপমাত্রা ও আয়তনের সম্পর্কটা বের করার চেষ্টা করি। একইভাবে আমরা যে সম্পর্কটা জানি, P1 V1 পাওয়ার টু দ্য গামা ইকুয়াল টু P2 পাওয়ার টু দ্য গামা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা আয়তনের সম্পর্কের ক্ষেত্রে আমরা এখানে যেটা করব যে যেহেতু বলছি তাপমাত্রা ও আয়তন, তাহলে চাপটাকে বিদায় করব। চাপটাকে বিদায় করব কোত্থেকে? P ইকুয়াল টু nRT থেকে, P সমান nRT ভাগ B বসাই দিলাম এখানে। nRT1 ভাগ V1 পাওয়ার টু দ্য গামা রয়ে গেছে, nRT2 ভাগ V2 আর গুণ V2 পাওয়ার টু দ্য গামা রয়ে গেছে। দেখো দুই পাশ থেকে আমরা যেগুলো বাদ দিতে পারি, nr বাদ দিতে পারি, তাহলে থাকবে কি T1 ভাগ V1, এখানে থাকবে T2 ভাগ V2। তাহলে T1 ভাগ V1, আর এখানে আগে থেকে ছিল V1 পাওয়ার টু দ্য গামা, এখানে T2 ভাগ V2, আগে থেকে ছিল V2 পাওয়ার টু দ্য গামা। লিনিয়ার করলে যে জিনিসটা হবে V1, এখানে V1 এর পাওয়ার গামা আর এখানে V1 এর পাওয়ার 1। তো এটা যদি লিনিয়ার করি তাহলে এই 1টা উপরে যায় বিয়োগ হয়ে যাবে, তাহলে T1 V1 পাওয়ার টু দ্য গামা মাইনাস 1, T2 V2 পাওয়ার টু দ্য গামা মাইনাস 1। তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা আয়তনের সম্পর্কটা হচ্ছে T1 V1 পাওয়ার টু দ্য গামা মাইনাস 1, T2 V2 পাওয়ার টু দ্য গামা মাইনাস 1। আমরা বেশ কয়েকটা সম্পর্ক দেখলাম। তো এই সবগুলো ফর্মুলা আমাদের খুবই কাজে আসবে, খুবই বলতে খুবই কাজে আসবে, যার জন্য আমাদের এগুলো মনে রাখতে হবে। আমি আবার এগুলো মনে করানোর তোমাদের চেষ্টা করব। এখন যে কাজটা করতে হবে, মনে করে দেখো তোমাদের আমি সমচাপ প্রক্রিয়ার কাজ নির্ণয় করে দেখাইছি, সম আয়তন প্রক্রিয়ার কাজ নির্ণয় করে দেখাইছি, সমষ্ণ প্রক্রিয়ার কাজ নির্ণয় করে দেখাইছি। এখন পর্যন্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা কাজের মান বের করে দেখাই নাই, বা কাজের মানের জন্য যে সমীকরণটা প্রতিষ্ঠা করতে হয় সেটা বের করে দেখায় নাই। চলো এখন আমরা সেই কাজের জন্য সমীকরণটা প্রতিষ্ঠা করি। তাহলে আমরা এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ হিসাব করব। তো দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজটা কীরকম হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজের যে সমীকরণ সেটা আমরা সবসময় জানি যে কাজের সমীকরণ dW ইকুয়াল টু PdV। এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে dWকে ইন্টিগ্রেশন করলে W পাওয়া যাবে। আর এইখানে PdVকে ইন্টিগ্রেশন করব। এই কাজটা আমি একটু জটিলটা ট্রাই করছি, আর একটা সহজ ছিল। তো এটা আই থিঙ্ক এটা তোমরা বুঝবা, অতটা কঠিন হবে না। তবে আমি দুটোই দেখাবো, দুটোর মানে ইকুয়েশন দুটোই দেখাবো। PdV, এখন এখানে যে জিনিসটা আমরা জানি PV পাওয়ার টু দ্য গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে PV পাওয়ার টু দ্য গামা ইকুয়াল টু ধ্রুবক, আমরা শিখছিলাম কিছুক্ষণ আগে। সেখানে আমি যদি এখানে যেহেতু এখানে চাপটা পরিবর্তনশীল রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, সেক্ষেত্রে চাপটাকে আয়তনের ফাংশন রূপে প্রকাশ করতে হবে, এটা ইন্টিগ্রেশনের বেসিক নিয়ম। তাহলে আমরা একটা কাজ করি, PV পাওয়ার টু দ্য গামা, এখানে পিটাকে ভি এর ফাংশন রূপে প্রকাশ করার জন্য ভি পাওয়ার টু দ্য গামা দ্বারা কে ভাগ করি, তাহলে পি ইকুয়াল টু কে ভাগ ভি পাওয়ার টু দ্য গামা। তাহলে পি এর পরিবর্তে আমরা লিখলাম কে ভাগ ভি পাওয়ার টু দ্য গামা ইকুয়াল টু ডিভি। ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কে তো ধ্রুবক, বাইরে বের করে নিয়ে আসলাম, আর ইন্টিগ্রেশনটা হবে V1 থেকে V2 এর মধ্যে, আয়তন V1 থেকে V2 এর মধ্যে। এখন এখানে থাকলো কে যদি বাইরে নিয়ে আসে, আর ভি পাওয়ার টু দ্য গামা উপরে নিচে ছিল, তাই উপরে দিচ্ছে ভি পাওয়ার টু দ্য মাইনাস গামা। ইন্টিগ্রেশন করলে আমরা যেটা জানি সাধারণ যে ইন্টিগ্রেশন ফর্মুলা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ n প্লাস 1 প্লাস c। তো সেটা আমরা এখানে ব্যবহার করছি। পাওয়ার টু দ্য গামা ছিল, তাহলে n এর পরিবর্তে এখানে পাওয়ার টু দ্য মাইনাস গামা ছিল, তাহলে ভি পাওয়ার টু দ্য মাইনাস গামা প্লাস 1, আর নিচে মাইনাস গামা প্লাস 1। ইন্টিগ্রেশন লিমিট V1 থেকে V2 এর মধ্যে। এরপরে আমরা যেটা করব, এই
মাইনাস গামা প্লাস ওয়ান বা ওয়ান মাইনাস গামা এটাকে একদম বাইরে নিয়ে আসবো, তাহলে কে ভাগ ওয়ান মাইনাস গামা উপরে থাকলো। দেখো লিমিটটা যদি বসাই ভি এর জায়গায় ভি টু বসাবো, ভি এর জায়গায় ভি টু বসালে ভি টু পাওয়ার টু দ্য ওয়ান মাইনাস গামা, আর ভি এর জায়গায় ভি ওয়ান বসালে ভি ওয়ান পাওয়ার টু দ্য ওয়ান মাইনাস গামা। চলো একটা কাজ করি, কেটাকে ভিতরে নিয়ে যাই গুণ করে, কেটাকে ভিতরে গুণ করলে কে ইন্টু ভি টু পাওয়ার টু দ্য ওয়ান মাইনাস গামা মাইনাস কে ইন্টু ভি ওয়ান পাওয়ার টু দ্য ওয়ান মাইনাস গামা। এখন কে সমান আমরা যেটা জানি, দেখো এখানে দেখছি আমরা কে সমান পি ভি পাওয়ার টু দ্য গামা। আচ্ছা, এর অর্থ বিষয়টা হচ্ছে এখানে এরকম যে আমি কিন্তু এরকম লিখতে পারি, সেখানে ধ্রুব এর বিষয়টার অর্থ হচ্ছে এরকম যে পি ওয়ান ভি ওয়ান পাওয়ার টু দ্য গামা, পি টু ভি টু পাওয়ার টু দ্য গামা, পি থ্রি ভি থ্রি পাওয়ার টু দ্য, এবার চলতে থাকবে। এর মানে একটা ধ্রুবক, এর মান একটা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমি কে লিখছি, তাহলে কে এর পরিবর্তে আমি যেমন পি ওয়ান ভি ওয়ান পাওয়ার টু দ্য গামা লিখতে পারি, কে এর পরিবর্তে আমি পি টু ভি টু পাওয়ার টু দ্য গামাও লিখতে পারি। তাহলে এখন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই ফার্স্টে এখানে যেহেতু ভি টু আছে তাই কে এর পরিবর্তে এখানে আমি লিখব পি টু ভি টু পাওয়ার টু দ্য গামা, আর এখানে যেহেতু ভি ওয়ান আছে তাই এইখানে কে এর পরিবর্তে আমি লিখতে পারবো পি ওয়ান ভি ওয়ান পাওয়ার টু দ্য গামা। এটা আমার হিসাবের সুবিধার্থে আমি লিখতেই পারি, যেহেতু আমি কে এর মান পি টু ভি টু পাওয়ার টু দ্য গামা, পি ওয়ান ভি ওয়ান পাওয়ার টু দ্য গামা দুটোই লিখতে পারি। এখন এখানে একটু খেয়াল করে দেখো, ভি টু পাওয়ার টু দ্য গামা আর ভি টু পাওয়ার টু দ্য ওয়ান মাইনাস গামা, এই দুটাকে যদি একসাথে করি তাহলে যেটা পাবো ভি টু পাওয়ার টু দ্য ওয়ান মাইনাস গামা প্লাস গামা। তাহলে ওয়ান মাইনাস গামা প্লাস গামা করলে গামা গামা কেটে যাবে, শুধু থাকবে পি টু ভি টু। একইভাবে এখানেও ভি ওয়ান পাওয়ার টু দ্য গামা, ভি ওয়ান পাওয়ার টু দ্য ওয়ান মাইনাস গামা দুটোকে যোগ করলে এই মাইনাস গামা আর প্লাস গামা চলে গেলে পি ওয়ান ভি ওয়ান শুধু থাকবে। তাহলে আমাদের সমীকরণটা এর পাশে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান বাই গামা পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। তো ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস গামা পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। এখানে আমি যদি মাইনাস কমন নিই তাহলে এটাকে লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু, আর এখানে যদি মাইনাস কমন নিই তাহলে ওয়ান মাইনাস গামাটাকে গামা মাইনাস ওয়ান লিখতে পারি, দুই মাইনাসটাকে বাদ দিয়ে দিলে লিখতে পারি ওয়ান বাই গামা মাইনাস ওয়ান পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু। এটা আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সমীকরণ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সমীকরণ। একটু খেয়াল করো, এই পুরো যে সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করছি সেটা এক মোল গ্যাসের জন্য, কিন্তু পরীক্ষায় যেটা প্রশ্ন করা হবে তখন এক মোল না হয়ে এন মোল বা 5 মোল 10 মোল বিভিন্ন, সেক্ষেত্রে আমরা এন মোল গ্যাসের কথা চিন্তা করব। যদি এন মোল গ্যাসের হয় তাহলে এন মোল গ্যাসের ক্ষেত্রে এক মোলের পরিবর্তে গুণ করে দেব, এক মোলের জন্য কাজ যদি এটা হয় তাহলে এন মোলের জন্য গুণ করে দেয় এন বাই গামা মাইনাস ওয়ান, এরকম লিখতে পারি। যেমন এখানে আমি লিখতে পারি এন মোলের জন্য জাস্ট এন এখানে দিয়ে দিতে পারি, এন ভাগ গামা মাইনাস ওয়ান পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু। আমি একটা কাজ করছি এন মোল গ্যাসের জন্য যেটা করছি যে এন ভাগ গামা মাইনাস ওয়ান, এখানে পি ওয়ান ভি ওয়ানের পরিবর্তে আমরা জানি পি ওয়ান পিভি সমান আর টি, তো পি ওয়ান ভি ওয়ানের পরিবর্তে আমি লিখছি আর টি ওয়ান, পি টু ভি টুর পরিবর্তে লিখছি আর টি টু। আরটাকে যদি কমন নেই তাহলে দেখো আরটাকে বাইরে নিয়ে আসলে এন আর হয়ে যাবে এন আর টি ওয়ান মাইনাস টি টু গামা মাইনাস ওয়ান। তাহলে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এই সমীকরণটাও লিখতে পারি, এই সমীকরণটাও লিখতে পারি। দেখো এটা এক মোল গ্যাসের জন্য আছে, এন মোল হলে এখানে একটু এন গুণ করতে হবে। আচ্ছা, এটা এন মোলের জন্যই করা আছে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সমীকরণ আমরা এটা লিখতে পারি এন আর ভাগ গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। আর একটা বিষয় এখানে একটু খেয়াল রাখতে হবে যে সবসময় যে বিষয়টা সেটা হচ্ছে এই গামার মান কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন, এক পরমাণু বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে এই জিনিসটা মনে রেখে কাজের মান বের করতে হবে। আর সূত্রটা খুবই খেয়াল রাখতে হবে, কারণ এই সমষ্ণ প্রক্রিয়ার কাজের সূত্র আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজের সূত্র প্রায় সময় স্টুডেন্টরা গোলমাল করে ফেলে। আরেকটা বিষয় ডাব্লিউ ইকুয়াল টু, তোমাদের বোধহয় মনে আছে আমরা পড়ছিলাম যে সিভি ইকুয়াল টু একটা সূত্র আগের লেকচারে পড়ছি, যে সিভি ইকুয়াল টু আমরা প্রমাণ করছি যে আর ভাগ গামা মাইনাস ওয়ান। তাহলে যদি এখানে আর ভাগ গামা মাইনাস ওয়ানের পরিবর্তে সিবি লিখি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এন সিবি টি ওয়ান মাইনাস টি টু লিখতে পারি। অনেকে এখানে ডাব্লিউকে এন সিবি ডিটি লিখে, ডিটি অর্থ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, তো টি ওয়ান মাইনাস টি টু তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমরা এখানে কয়টা সূত্র লিখতে পারি? একই কথা, এখানে সূত্রগুলো যে খুব বেশি পরিবর্তন তা না, যে কোনো একটা মনে রাখলে বাকিগুলো নির্ণয় করা যায়। তাহলে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এইটা বা এইটা বা এইটা যে কোনো একটা দিয়ে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের মান নির্ণয় করতে পারবো। তো আমরা
মোটামুটি সবগুলো প্রক্রিয়ায় কাজের মান নির্ণয় করা শিখলাম। আজকে এই পর্যন্তই আমাদের এই লেকচার। এরপরে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে যে এই সমস্ত প্রক্রিয়ায় কাজ এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজ বা এই তাপমাত্রা, চাপ, আয়তনের যে সম্পর্কগুলো নিয়ে প্রবলেম সেগুলো থাকবে। তো আমি আজকে প্রবলেমগুলো দিয়ে রাখবো তোমাদের, তোমরা আশা করি সলভ করার চেষ্টা করবা। আর না হলে নেক্সট ক্লাসে তো না, আমি তো নেক্সট ক্লাসে সলভ করেই দেবো। তো দেখো একটু প্রবলেমগুলো দেখা যাক। আমি এইখানে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ব্যবহৃত যে সূত্রগুলো আছে আমি আরেকবার লিখছি মনে করে দেওয়ার জন্য, কারণ সূত্রগুলো খুব গোলমেল পাকায় ফেলবে। দেখো এখানে সমষ্ণ প্রক্রিয়ায় ব্যবহৃত সূত্র হচ্ছে P1V1 = P2V2 এবং কাজের সূত্র হচ্ছে nRT ln V2/n। একটু খেয়াল করে দেখো এখানে তাপমাত্রা ধ্রুব থাকে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। আর রুদ্রতাপীয় প্রক্রিয়ার সূত্রগুলো হচ্ছে P1V1 = power to the gamma = P2V2 power to the gamma, T1V1 power to the gamma -1 = T2V2 power to the gamma -, এখানে আরও সব সূত্রগুলো আছে। যেমন কাজের সূত্রটা মাত্র পড়লাম 1/gamma-1 P1V1 P2V2 nR/gamma-1 T1 - T2। তো এইখান থেকে একটা কাজ করতে পারো, এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে তোমরা রাখতে পারো যে এতক্ষণ যা পড়লা সেটা সবগুলো সূত্র এখানে একসাথে পাচ্ছ, যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে সূত্রগুলো ব্যবহার হয় সেই সূত্রগুলো এখানে পেয়ে যাবা। এগুলো ব্যবহার করবা, করে আমরা কি করবো এগুলো আলাদাভাবে লিখে রাখবো একটা পেজে, তারপরে অঙ্কগুলো করা শুরু করবো। একটু দেখি অঙ্কগুলো দেখি। আমি এখানে প্রথমে 3টে অঙ্ক দিয়ে রাখছি, একটু দেখো। 10 গ্রাম ভরের নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা 25°C এবং চাপ 1 অ্যাটমসফিয়ার। 10 গ্রাম ভরের নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা 25°C এবং চাপ 1 অ্যাটমসফিয়ার। প্রথম প্রশ্ন হচ্ছে গ্যাসের আয়তন কত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আয়তন দ্বিগুণ হলে কৃতকাজের পরিমাণ কত। আয়তন যদি দ্বিগুণ হয় তবে কৃতকাজ কতখানি হবে। আর এখানে বলা হচ্ছে গ্যাসের আয়তন যদি দ্বিগুণ, আগে বলা হয়েছিল, এবার বলা হয়েছে আয়তন 1/3 অংশ হলে, অর্থাৎ 1/3 হলে কৃতকাজের পরিমাণ কত। এক্ষেত্রে কৃতকাজ কিসের দ্বারা সম্পন্ন হবে বা কাজটা কে সম্পন্ন করবে সেটাই প্রশ্ন। তাহলে এখানে মোট 3টা প্রশ্ন আছে, আই হোপ তোমরা করতে পারবা। আমি একটু হিন্টস দিব, এই প্রত্যেকটা প্রশ্নই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। আল্লাহ হাফেজ।